বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ভিডিওতে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পরিবেশ ও ভূমিরূপ এই অধ্যায়ের 231 ও 232 পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। এই অধ্যায়ের এই বিষয়ে আমরা রাসায়নিক বিচ্ছিন্ন ভবন এবং জৈব বিচ্ছিন্ন ভবন সহ পরিবহন এমন কয়েকটি বিষয় নিয়ে এই ভিডিওর পরিসর আলোচনা করব। তাই তোমাদের উচিত এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা এবং এই অধ্যায়টি যারা পড়ুনি ভিডিওটি দেখার পর পুরো অধ্যায়টা পড়ার জন্য অনুরোধ থাকবে। দুশো 31 পৃষ্ঠার প্রথমে দেওয়া আছে যে এক্সফিলিয়েশন, অর্থাৎ মাটির নিচে গভীর যেসব শিলা থাকে তা উপরের মাটি এবং শিলার চাপে কিছুটা সংকুচিত অবস্থায় যায়। অর্থাৎ আমরা জানি একটা জিনিস সংকোচন প্রসারণের কারণে কি হতে পারে, কোনো কিছুর আকার বিকৃতি হতে পারে বা জিনিসটা ভেঙে যেতে পারে। চিন্তা করো, ভাঙে কোনগুলো? সংকোচন প্রসারণের কারণে সব জিনিস কিন্তু ভাঙে না। ইলাস্টিক জাতীয় জিনিস কখনো ভাঙে না। তোমার কানটা তুমি এমন করো বা নাকটা এমন করো, দেখো ভাঙবে না। কিন্তু দেখা যাচ্ছে তোমার হাতের হাড়টা তুমি এই মুহূর্তে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বেঁকাতে গেলেই ভেঙে যাবে। কারণ কি জানো, কিছু জিনিস আছে ভঙ্গুর, আবার কিছু জিনিস আছে ইলাস্টিক জাতীয়। আসলে ভাঙে সেই মেটাল জাতীয় বা দেখা যাচ্ছে ভঙ্গুর জাতীয়, যেমন হাড় ভঙ্গুর, কিন্তু তন্নাস্তি কিন্তু ভঙ্গুর না। এই জন্য কিছু কিছু আছে ভঙ্গুর, ঠিক একই হিসেবে কিছু কিছু মৌলিক পদার্থ আছে যেগুলো ভঙ্গুর না, কিন্তু শিলাগুলো ভঙ্গুর। এগুলো কিন্তু তোমার ইলাস্টিক জাতীয় কিছু না। সময়ের পরিবর্তনে উপরের শিলা বা মাটি অপসারিত হলে নিচের শিলা ভূপৃষ্ঠে উন্মোচিত হয়। অর্থাৎ কি জানো, যখন একটা উপরের শিলা সরে যায় বা ভেঙে যায় বা চলে যায়, তখন নিচের শিলাটা আবার উপরে চলে আসে। কারণ মাটির স্তরের ভিতরে শিলার গঠন আছে, শিলা যেখানে উপস্থিত। শিলা উপরে প্রযুক্ত চাপ না থাকায় তা প্রসারিত হয় এবং সমান্তরালে অনেকগুলো ফাটল সৃষ্টি হয়। দেখো, বলা হচ্ছে এসব শিলার উপরে প্রযুক্ত চাপ না থাকায় তা প্রসারিত হয়। অর্থাৎ মানে ওপরে কোনো বাধা নেই বলে ইচ্ছা মতো বাড়তে থাকে এই শিলাগুলো আকারে, এবং সমান্তরালে অনেকগুলো ফাটল সৃষ্টি হয়। এর বরাবর অনেকগুলো ফাটল সৃষ্টি হয়। এভাবে শিলা পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে ভাঙতে থাকে। অর্থাৎ একটা পেঁয়াজ, যেমন চিন্তা করো, হচ্ছে একটা পেঁয়াজের উপরে একটা খোসা তুমি তুলে রাখো, কিছুদিন পরে দেখা যাচ্ছে কি আবার যে খোসাটা ছিল সেই খোসাটাও আবার নষ্ট হয়ে যায়, সে পুরনো মতো হয়ে যাবে। এইভাবে একটা স্তর চলে গেলে আবার আরেকটা স্তর ভেঙে যায়। এইভাবে যে শিলার ভাঙন হয় তাকে বলে এক্সফোলিয়েশন। রাসায়নিক বিচ্ছিন্ন ভবন পড়ার আগে আমি আরেকটা কথা বলি, এক্সফোলিয়েশন কিন্তু একটা ভৌত বিচ্ছিন্ন ভবন। এরপরে আমরা পড়ছি রাসায়নিক বিচ্ছিন্ন ভবন। রাসায়নিক প্রক্রিয়া দ্বারা শিলা বিচ্ছিন্ন হলে তা রাসায়নিক বিচ্ছিন্ন ভবন সংগঠিত করে। অর্থাৎ রাসায়নিক বিচ্ছিন্ন ভবন এক্ষেত্রে শিলা শুধু আকারে নয়, রাসায়নিক গঠনেও পরিবর্তন হয়। আর ভৌত পরিবর্তনে শুধুমাত্র আকারের পরিবর্তন, আকার, আয়তন, ক্ষেত্রফল বরাবর কি হয়, পরিবর্তন হয়। রাসায়নিক বিক্রিয়ায় সঙ্গে সঙ্গে রাসায়নিক বিচ্ছিন্ন ভবনও বিভিন্ন রকমের হতে পারে। যেমন জারণ ও পানিতে দ্রবীভূত অক্সিজেন শিলার খনিজের সঙ্গে বিক্রিয়া করে নতুন ধরনের পদার্থের সৃষ্টি করে। তার আগে আমাদের যদি একটু আইডিয়া থাকে জারণ বিজারণ কাকে বলে, অর্থাৎ অক্সিজেন বা এই জাতীয় মৌলের সংযোজন, যেমন অক্সিজেনের উল্টো যেগুলা, অর্থাৎ হাইড্রোজেন বা দেখা যাচ্ছে গিয়ে হাইড্রোজেন জাতীয় পদার্থ, মানে হাইড্রোজেনের মতো বৈশিষ্ট্য বহন করে এমন পদার্থগুলো। আরও সহজ ভাষায় বললে দেখা যাচ্ছে ধাতব পদার্থগুলো বিজারণ হয় এবং জারণ হয় অধাতব পদার্থগুলো। অধাতবের মধ্যে কি গ্যাসগুলো যেগুলো আছে এইগুলো। আর যদিও বা হাইড্রোজেনও একটা অধাতু, তারপরেও সে একটু ব্যতিক্রম যে বিজারণ করতে পছন্দ করে। তাহলে আমরা পড়ছি প্রথমে জারণের কথা। তাহলে বলছে বায়ু ও পানিতে দ্রবীভূত অক্সিজেন। আমরা জানি বায়ুতে অক্সিজেন আছে কত পার্সেন্ট, 21%, এবং পানিতে অক্সিজেনের পরিমাণ কি এত, দেখা যাচ্ছে 0.04%।
বা তারও কম পরিমাণ পানিতে আছে। যদি পানি পরিষ্কার থাকে, পানিতে অক্সিজেনের পরিমাণ একটু বেশি থাকে, ময়লা আবর্জনা থাকলে পরিমাণ অক্সিজেন আরও কমে। তা বলছে রাসায়নিক বিক্রিয়ার সময় এই বায়ু ও পানিতে দ্রবীভূত অক্সিজেনের শিলার খনিজের সঙ্গে বিক্রিয়া করে নতুন ধরনের পদার্থের সৃষ্টি করে। এখন এটা কেন করে? আমরা জানি কোনো পদার্থ প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে না, তার কারণ হচ্ছে কি অক্সিজেন তার সাথে বিক্রিয়া করার চেষ্টা করে যদি সুযোগ থাকে। অক্সিজেন না করে পানি করে, পানি না করে বায়ু করে, বায়ু আরও অনেক গ্যাস আছে, এগুলো বিক্রিয়া করে এবং সেটার একটা আকরিক তৈরি করে। হ্যাঁ, যদি সেই পদার্থটা নিষ্ক্রিয় হয় তাহলে বিক্রিয়া করে না। সকল সক্রিয় পদার্থই কী করে? প্রকৃতিতে বিক্রিয়া করে আকরিক আকারে থাকে। আকরিক মানে কি? ওই যে যদি আমি সাপোজ সোডিয়ামের কথা বলি, একটা জিনিস চিন্তা করো, সোডিয়ামের আকরিক হচ্ছে গিয়ে সোডিয়াম অক্সাইড, পটাশিয়ামের আকরিক হচ্ছে পটাশিয়াম অক্সাইড, এই আকারে আকার গঠন করে থাকে। যেমন অ্যালুমিনিয়ামের হলে অ্যালুমিনিয়াম অক্সাইড, এমন আকার ধারণ করে রাখে। সাধারণত ধাতব খনিজ সমূহ এই প্রক্রিয়ায় অক্সাইড ও হাইড্রোক্সাইডে পরিণত হয়। সবাই যে অক্সাইড হয় তাই না, কিছু কিছু হাইড্রোক্সাইডে হয়। আর তারপরে বলছে সেক্ষেত্রে নতুন পদার্থ পূর্বের খনিজের তুলনায় গঠনগতভাবে দুর্বল হয়। হ্যাঁ, চিন্তা করো, নতুন পদার্থটা পূর্বের খনিজের তুলনায় গঠনগতভাবে দুর্বল হয় এবং সহজেই ভেঙে যায়। অনেক সময় নতুন সৃষ্ট পদার্থের আয়তনে বৃদ্ধি পায় এবং শিলায় চাপ সৃষ্টি করে এবং তা ভাঙতে সাহায্য করে। মানে যে পদার্থটা হয়েছে সেটা নতুনভাবে তৈরি হওয়ার কারণে তার গঠন বৈশিষ্ট্য আলাদা হয়েছে। অবশ্যই তুমি দেখো, যদি সোডিয়ামের কথা বলি, যে একটা ধাতু শিলার মধ্যে রয়েছে মনে করো, আর সোডিয়াম অক্সাইড জীবনেও এক হবে? দুইটা আলাদা হবে। কারণ যখন অক্সাইড হয়ে যাচ্ছে সেটার কিন্তু আয়তনও বেড়ে যাচ্ছে, আকার বেড়ে যাচ্ছে, ভৌত বৈশিষ্ট্যগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন অক্সিজেনের সাথে বা হাইড্রোক্সাইডের সাথে যৌগ গঠন করছে তখন তার চারিত্রিক বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যখন যৌগটা নতুন আকারের বৈশিষ্ট্য ধারণ করে এবং পরস্পর থেকে আলাদা হয়ে যেতে চায়, তাহলে সেই আলাদা হলে সে সময় বিচ্ছিন্ন ঘটতে পারে। সেটাকে বলা হচ্ছে জারণ বা অক্সিডাইজেশনের কায়দায় কি আমাদের শিলার বিচূর্ণ ভবন। এটা একটি রাসায়নিক বিচূর্ণ ভবন। পানি যোজন বিষয়টা যদি আমি বলতে চাই, পানি মানে H2O, আমরা সবাই জানি, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, এবং তার সাথে যোজন কথাটা যোগ করেছে। আসল মজার বিষয় দেখো, যোজন কথাটা মানে যোগ করা, আর বিয়োজন কথাটার অর্থ বাদ দিয়া। কোনো কিছুর সাথে যখন আমরা যোজন করি, যোগ করি, আর যখন বিয়োজন কথাটা পাবো তখন মনে করবো বাদ দেবো। শিলা গঠনকারী খনিজ পানির সঙ্গে বিক্রিয়া করে একাধিক নতুন যৌগ গঠন করতে পারে। যেমন গ্রানাইট শিলায় অবস্থিত একটি খনিজ ফেল্ডস্পেপার, এখানে বলা হচ্ছে গ্রানাইট শিলা। গ্রানাইট এখানে বইতেও দিয়েছে অত্যন্ত কঠিন একটি শিলা, এবং এই শিলা পানির সঙ্গে বিক্রিয়া করে অপেক্ষিত নরম ক্লে বা কাদা বা সিলিকা বালিতে পরিণত করে। এই ক্লে বা কাদাটা কেমন হয় জানো? তুমি যদি একটা পেপার, এই যে নিউজ পেপার, গোল মন্ড করো এবং সেটা পানিতে ছিঁড়ে ছিঁড়ে পানিতে ভিজাও, তারপরে একসাথে করে দলা করো, সেটা যেমন দেখাবে সেটা ক্লে বা কাদার মতো দেখাবে। আর্দ্র বিশ্লেষণ, এক্ষেত্রে পানির অণু খনিজের যৌগের সঙ্গে সংযুক্ত হয়ে ভিন্নধর্মী খনিজ গঠন করে। অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ বিষয়টা কি দেখো, আর্দ্র শব্দের অর্থ অল্প, মানে পরিমাণে খুব বেশি না। যদি রাসায়নিক বিশ্লেষণ বলতো তাহলে অণু পরমাণু পর্যায়ে ভাগ করে দিতাম। যেমন পানিকে ভাঙলে কি হাইড্রোজেন আর অক্সিজেন পাই, এই কায়দায় ভাগ করতাম। কিন্তু আর্দ্র বিশ্লেষণ অর্থ কি জানো? পানি সংযোগ রেখে বিশ্লেষণ। আমরা মনে রাখবো, কারণ দেখো যখন আমরা আর্দ্রতা কথাটা পাই, বইতে অনেক সময় পড়ার সময় আমরা আর্দ্রতা কথাটা পাই। আর্দ্রতা অর্থ কি জানো? কোনো পদার্থের ভিতরে পানির উপস্থিতি, সেটা ডিপেন্ড করে শুষ্ক নাকি আর্দ্র। যদি পানি থাকে আর্দ্র বলি, পানি না থাকলে শুষ্ক। এখন বলছে আর্দ্র বিশ্লেষণ, সেই ঘোরাই ফেরাই একটা কথা বারবার বলছে। আমরা যদি একটা জিনিস খেয়াল রাখি তাহলে আমরা মূল থিমটা বুঝতে পারবো। অর্থাৎ এজেন্ট কিন্তু আমাদের সেই দুইটা, এক বায়ু, দুই কি পানি। যেমন অ্যানহাইড্রাইট নামক খনিজের সঙ্গে পানি যুক্ত হয়ে জিপসাম গঠন করে। তোমরা জিপসামের একটা ছবি দেখতে পাচ্ছ যেটা দেওয়া হয়েছে পাশে, এটা আর প্লাস অ্যানহাইড্রাইট যৌগটার সংকেত দেওয়া হচ্ছে, এটা তোমরা একটু মুখস্থ রাখবা। এরপরে বলা হচ্ছে অম্লীয় বিক্রিয়াজনিত। অম্লীয় শব্দের অর্থ দেখা যাচ্ছে গিয়ে কি পিএইচ মান এখানে কি আছে, হাইড্রোজেন স্কেলের আছে, এবং এখানে বায়ুতে অবস্থিত কার্বন ডাই অক্সাইড বৃষ্টির পানির সঙ্গে সংযুক্ত হয়ে দুর্বল কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। এই দেখো, কার্বনিক অ্যাসিডটা কি?
কার্বনিক অ্যাসিডটা যদি আমরা বলি, দেখো কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি আমি পানি যোগ করি তাহলে যে যৌগটা পাই সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডের কারণেই এটা মূলত অম্লীয় বিক্রিয়াজনিত বলা হচ্ছে। এই অ্যাসিড কার্বনেট জাতীয় শিলার সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি করে এবং সেই শিলাকে ক্ষয় করে ফেলে। তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, কখনো যদি চুন পানিতে দিয়ে গলতে দেখো, তা দেখবে চুন যখন গলে তখন সেটা কি খুব প্রচুর গরম হয়, দ্রুত বিক্রিয়া ঘটে এবং সেটা কি হয়, পানিটাকে ফুটিয়ে তোলে। জানো সেই সময় কোন গ্যাস বের হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়। অর্থাৎ যেখানে অক্সিজেনের জারণ আছে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই পাশে অক্সিজেন দিলে তুমি ওই পাশে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ায় পাবা, এটা স্বাভাবিক কথা। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার এই পাশে অক্সিজেন থাকলে ওই পাশে কার্বন ডাইঅক্সাইড আসবেই আসবে। এমন ঠিক একই হিসেবে তুমি চিন্তা করো, এটা যখন বিক্রিয়া ঘটে ঠিক ওই সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হয় এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কি করে, ওখানে ওইটা ভাঙতে আরো দ্রুত সাহায্য করে। তারপরে বলা হচ্ছে চুনাপাথর, মার্বেল প্রভৃতি শিলা বিভিন্ন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে রাসায়নিক ক্ষয় হয়ে থাকে। এখানে চুনাপাথর বলতে ক্যালসিয়াম কার্বনেটের কথা বলা হচ্ছে, CaCO3 আমরা জানি। মার্বেল বলতে আমরা গুলিও বুঝি, এটাও এক ধরনের মার্বেল, ঠিক আছে, কিন্তু এখানে ছোট ছোট পাথরগুলোকে বলা হয় মার্বেল। এই যে মোজাইক করা ঘর যখন যদি কখনো দেখে থাকো, বিশেষ করে বাংলাদেশের যে মসজিদগুলো তৈরি হয়, জাতীয় কেন্দ্রীয় মসজিদগুলো, এগুলো সব মোজাইক করা থাকে। এই ওখানেও যে সুন্দর সুন্দর পাথর ইউজ করা হয়, এগুলোকে বলা হয় মার্বেল পাথর। তাহলে এই মার্বেল পাথরটা কিভাবে হয়? রাসায়নিক বিচূর্ণ কারণে। আর এগুলো কিন্তু পাওয়া যায় কি ওই নদীতে বা হচ্ছে গিয়ে সাগরে যে গেছে যে নদী, এমন নদীর মোহনায়। আমরা অনেকেই মার্বেল পাথরের ভাস্কর্য অথবা ভিত্তিপ্রস্তর ক্ষয় হতে দেখেছি। অর্থাৎ আমাদের দেশে এটা খুব বেশি আছে, দেখবে বিভিন্ন পার্ক, উদ্যান, এইখানে যে অনেক ভাস্কর্য থাকে সেইগুলোর কোনো যত্ন নেওয়া হয় না। আমাদের দেশে হয়তো বা একটা অ্যাসিড বৃষ্টিটা দেখা যায় না, কিন্তু এইগুলো যখন দীর্ঘদিন পড়ে থাকে ভেঙে চুড়ে যায়। এটা যেমন ক্ষয় হয়েছে, কিন্তু ওটা যদি কোনো কারণে কার্বন ডাইঅক্সাইড বা অ্যাসিড বৃষ্টির কারণে হতো তাহলে আর আমরা যেটা বলতাম সেটাকে বলা হতো অম্লীয় বিক্রিয়াজনিত ক্ষয়। এরপরে বলা হচ্ছে 232 পৃষ্ঠা জৈব বিচূর্ণ ভবন। বিচূর্ণ ভবন বিষয়টা তোমাদের যদি বোঝাতে চাই তাহলে আমাদের আগে এই বিষয়টা জানতে হবে, জৈব জিনিস সংশ্লিষ্ট যে জিনিসটা আমরা শুনবো আমাদের অবশ্যই মাথায় আনতে হবে যেখানে কার্বনের উপস্থিতি আছে। আমরা C6 কার্বনকে এই পারমাণবিক সংখ্যায় জানি। এই কার্বনের যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। এগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ক্যাটেনেশন ধর্ম আছে, অর্থাৎ অনেক বড় বড় যৌগ গঠন করতে পারে। এখন আমরা দেখি বইতে কি দেওয়া আছে, উদ্ভিদ ও প্রাণীর কার্যক্রমের দ্বারা অনেক ক্ষেত্রে শিলা চূর্ণ বিচীর্ণ হতে পারে। মানে উদ্ভিদ আর প্রাণী, এখন চিন্তা করো উদ্ভিদের দেহেও কার্বনে উপস্থিত, প্রাণীর দেহেও কার্বন উপস্থিত, তাই এখানে জৈব কথাটা এসেছে। এখন বলা হচ্ছে এদের দ্বারা অনেক ক্ষেত্রে শিলা চূর্ণ বিচীর্ণ হতে পারে। যেমন কিছু উদ্ভিদ পাথরে জন্মাতে পারে। এসব উদ্ভিদের শেকড় পাথরের গায়ে চাপ সৃষ্টি করে, আরও গভীরে প্রবেশ করে, এর ফলে পাথরে ফাটলের সৃষ্টি হয়। সময়ের পরিক্রমায় সেই পাথর ক্ষয় হয়ে আরও ছোট টুকরায় পরিণত হয়। আমরা অনেকেই বিভিন্ন দালানের গায়ে বট বা পাকুড় গাছ জন্মাতে দেখি। অর্থাৎ বট গাছ পাকুড় গাছ দেখতে কিছুটা একই রকম মতোই। চিন্তা করো বট গাছ যখন জন্মায়, বট গাছ আমরা দেখি স্বাভাবিকভাবে মাটিতে বট গাছ হতে খুব কম দেখা যায়, মাটিতে লাগানো হয় পরবর্তীতে। বট গাছের একটা বৈশিষ্ট্য, বট গাছের যে বীজটা থেকে চারাটা হবে সেটা পাখির পেটে না গেলে আবার হয় না। যে বট গাছের যে ফলটা হয় ওই ফলটা হাজারো ফল মাটির তলায় পড়ে কিন্তু চারা হয় না। পাখির পেটে যেটা যায় সেটাই চারা হয়, কারণ পাখির পেটের একটা নির্দিষ্ট তাপমাত্রায় ওই বীজটার অঙ্কুরিত হয়, তখনই চারা হতে পারে। তাই পাখি দেখা যাচ্ছে সচরাচর কোথায় বসে, কোনো বিল্ডিংয়ের ওপরে বা দেখা যাচ্ছে গাছের ডালে। এবার সেখান থেকে পাখি যখন বাথরুম করে ওর পায়খানার মাঝে যে
চারার অঙ্কুরিত অংশটা পাওয়া যায়, সেখান থেকেই বটগাছ হয়। এই জন্যই বিভিন্ন ঘর বা বিল্ডিংয়ের ওপরে থাকে, এবং এই চারাটা যখন বড় হয় ওর শিকড়টা আস্তে আস্তে বড় হতে থাকে, ইটের ফাঁকে যায় এবং পরবর্তীতে শিকড় মোটা হলে ইটটাকে সরাই দেয়। এইভাবে যদি বটগাছ কখনো শিলার ওপরে ঘটে, শিলারও ফাটল ধরাতে পারে, তাই সেই ধরনের ফাটলগুলোকে বলা হচ্ছে জৈব বিচ্ছিন্ন ভবন। এসব গাছের শিকড়ের কারণে ভবনের দেয়াল বা ছাদে ফাটল সৃষ্টি হয়, যেটা বলেছি আমি। ছোট ছোট অণুজীব দ্বারাও শিলা ক্ষয় হতে পারে। এই অণুজীবগুলো কি? ব্যাকটেরিয়া। তোমরা জানো যে একেবারে পাথর মাটিতে পরিণত করতে পারে মশ। মশ পৃথিবীতে না থাকলে মনে হয় এত মাটির পরিমাণ আমরা দেখতে পেতাম না, অর্থাৎ পৃথিবী ওই সেই অগ্নিয় শিলার আকারেই থাকতো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এখন তো আমরা দেখতে পাচ্ছি না মশ কিভাবে মাটি তৈরি করছে। এটা করতে অনেক সময় লাগে, হাজার হাজার বছর লাগে। এরপরে বলা হচ্ছে সেক্ষেত্রে সকল অণুজীব থেকে নিশ্চিত রাসায়নিক শিলা ক্ষয়ে সাহায্য করে। দেখো, অণুজীব কিছু পরিমাণ রাসায়নিক পদার্থ দেহ থেকে ক্ষরণ করে, যার কারণে কি হয়? শিলাটা চূর্ণ বিচূর্ণ হয়। ভবন তাহলে অণুজীবও করছে, উদ্ভিদও করছে, তাই এটা একসাথে বলা হচ্ছে জৈব বিচ্ছিন্ন ভবন, কারণ এদের দেহে জৈব অংশটি উপস্থিত আছে। 14.4.2 অংশটি আমরা এখন আলোচনা করব। বিচ্ছিন্ন ভবনের পর পানি, বায়ু অথবা বরফ দ্বারা সেই অবক্ষেপ পরিবাহিত হয়। আসলে আমরা এটা যদি বুঝি, পরিবহন বিষয়টা কি? দেখো, বাসের গায়ে লেখা থাকে অসাধারণ পরিবহন না সাধারণ পরিবহন? সাধারণ পরিবহন। অসাধারণ পরিবহন গাড়ির আগে লেখা থাকে না, কারণ আমাদের দেখা হয়নি এখনো এমন কোনো অসাধারণ পরিবহন। দেখলে জানাবো, আর তোমরা জানলে কমেন্ট বক্সে জানাবা। অসাধারণ পরিবহন আমি দেখিনি কখনো। সাধারণ পরিবহন, এখন দেখো, এই পরিবহন বলতে কি? এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। মানুষ নিয়ে যেতে পারে, কিছু পণ্য নিয়ে যেতে পারে, কিছু দরকারি বস্তু নিয়ে যেতে পারে, যেগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তাদের পরিবহন বলে। যেমন বাস, ট্রাক, আমরা এগুলো জানি, রিক্সা, এগুলো পরিবহন। ঠিক একই হিসেবে এখানেও পরিবহন আমরা একই সেন্স মাথায় রাখবো, যা এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাবে। বিচ্ছিন্ন ভবনের পর পানি, বায়ু অথবা বরফ দ্বারা সেই অবক্ষেপ পরিবাহিত হয়। অবক্ষেপ বলতে কি বোঝায়? অবক্ষেপ বলতে বোঝায় হচ্ছে কি, অবক্ষেপ বলতে বোঝায় যখন একটা কখনো রাসায়নিক বিক্রিয়া ঘটে, ওই বিক্রিয়ার ওপরে কিছু অংশ গঠিত হয়, কিছু অংশ হয় নিচে। একটা আছে অদক্ষেপ আর একটা আছে অবক্ষেপ। অবক্ষেপ বলতে ওপরের অংশটাই বেশি বোঝাচ্ছে, নিচের অংশ হলে অদক্ষেপ বোঝাতো। এখন এই যে বিক্রিয়ার ভিতরেই থাকে এগুলো, আমাদের এটা না বোঝার আগে বোঝা উচিত এটা রাসায়নিক বিক্রিয়ায় সংঘটিত হয় এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যেই থাকে। এবারে এই বিক্রিয়ার অংশগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়, এই পরিবহনে সাহায্য করে পানি, বায়ু অথবা বরফ। এগুলো এজেন্ট হিসেবে কাজ করে এবং পরিবহনে সাহায্য করে। এক্ষেত্রে অবক্ষেপ কি দ্বারা প্রবাহিত হচ্ছে তার উপরে সেই পরিবহন গতি নির্ভর করে। যেমন নদীতে পানি দ্বারা পরিবহন অপেক্ষাকৃত দ্রুত সংঘটিত হয়, কারণ নদীতে প্রচুর পরিমাণ পানি থাকে আমরা জানি। অপরদিকে বরফ বা হিমবাহের দ্বারা পরিবহন তুলনামূলক অনেক ধীর গতিতে, কারণ বরফ জমবে, আবার দেখা যাচ্ছে পানি হতে পারে, আবার বরফ হতে পারে, এই আকারে পরিবহন হয়। দিনে 2 থেকে 3 ফুট হয়ে থাকে বরফের দ্বারা। বায়ুর গতিবেগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অবক্ষেপের পরিবহনের গতি ভিন্ন হয়। বায়ুর গতি অনেক বেশি থাকলে তখন দ্রুত ঘটে, বায়ুর যদি মন্থর গতি বা ধীর গতি হয় তখন অনেক ধীর অবস্থায় এই পরিবহনটা হয়। পরিবহন এজেন্টের ওপর ভিত্তি করে নির্ভর করে কত বড় আকারের অবক্ষেপ পরিবাহিত হবে। যেমন পাহাড়ি নদীগুলোর অনেক বড় আকারের পাথরের টুকরো পরিবাহিত হয়। হিমছড়ির নাম শুনেছো তোমরা, বা দেখা যাচ্ছে জাফলং, এসব জায়গায় যে পরিবহন হয় সেখানে দেখবা ঘুরতে গেলে কখনো পানির মাধ্যমে পাথরগুলো ওই পাহাড় থেকে চলে আসে এবং এই পাথরগুলো আবার ছোট ছোট ছেলেমেয়েরা কালেকশন করে বিক্রয়ের জন্য। এই পাথরগুলো দেখতে অনেক সুন্দর, বিভিন্ন রঙেরও থাকে, তাই এগুলো এখানে কখনো ঘুরতে গেলে তোমরা দেখতে পাবে যে এই পাথরগুলো বৈশিষ্ট্য হচ্ছে এগুলো পানির সাথে সাথে চলে আসে নদী বেয়ে, অর্থাৎ
আর যখন আসে তখনও কিন্তু ঘর্ষণেও ক্ষয়প্রাপ্ত হয়। একটা প্রস্তরখণ্ড দেখা যাচ্ছে যেমন সেমন করে ভেঙেছে, তখন ওর কোনো অবয়ব বা গঠন ছিল না। পরবর্তীতে পানিতে যখন আসতে থাকে এটা গোল মার্বেল আকারে ধারণ করে এবং এটা দেখতে অনেক সুন্দর হয়। আর এই আলোচনা ছিল তোমাদের 231 ও 32 পৃষ্ঠায়। আশা করি তোমাদের ভিডিওটাই বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি এর পরেও কোনো প্রশ্ন থাকে এই ভিডিও অনুযায়ী বা তোমাদের বিজ্ঞান বিষয়ে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।